আমার দিকে খেয়াল করার সময় কি তোর আছে রে মিজান? তুই তো এখন চেয়ারম্যান সাহেব হইছ। এইসব আপনি কি কইতাছেন আম্মা? আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হইতাছে আপনার সেবা করা। মুখের কথা আর কাজ কইরা দেখানো এক জিনিস না রে মিজান। আমি কি কোনো ভুল করছি? আমার কি কোনো বেয়াদবি হয়ে গেছে যেটা আপনার চোখে পড়ছে? আমারে ধরায় দেন। এই বাড়ির কলকাঠি কার হাতে? অবশ্যই আপনার হাতে আম্মা। খালি এই বাড়ি কেন, এই রাজ্যে আপনার কথাই শেষ কথা আম্মা। আমার আঙ্গুলের ইশারায় আমার 3 পুরুষরে আমি চালাইছি। তুই যদি উল্টা পাল্টা কিছু করস তাহলে কিন্তু তোর আয়ু শেষ। আম্মা, আমার কোনো কাজে কি আপনি কষ্ট পাইছেন? দয়া করে আমারে ক্ষমা করে দেন, আমারে শাস্তি দেন। তুই তো জানোস শাস্তি আমি বারবার দেই না, একবারই দেই। জানি আম্মা, জানি সেই শাস্তি খুবই ভয়ঙ্কর। আমি আমার 3 পুরুষ আমার নিয়মে চালাইছি, আমার হুকুমে চালাইছি। এই বাড়ির কোনো লোকজন যদি আমার চোখের আড়ালে তাকে নিজের মতে চলে তাহলে কিন্তু আব্বা টেয়া দাও তখন হাঙ্কার মাস্তানি কইরা বাইকে চড়ে আইসা এই বাপের কাছে ভিক্ষা চাইতে শরম করে না? করে না। মামলা নিছি না, আমি না গেলে ওরা কাম করবো। তাড়াতাড়ি খায়ালো। ডাক্তার সুস্না স্যার জরুরি কাম করতেছি। এটা তোমার জরুরি কাম? হ, পুতুল বানাই, তোর বোন বানাই। আমি তোমার খুব সুন্দর দেখে একটা পুতুল কিনাই না দিব। এখন এগুলা রাহো, একটু খায়ালো। অনেক মজা। খা, খা, খা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, বাপের উপর অ্যাকশন নেয়াতেই সব কিছু পানির মতো ঠান্ডা হয়ে গেছে। হ ভাই, আগেই কইছি আমার বাপ একদিকে আর দুনিয়া আরেকদিকে। তাই শুনলাম আপনি আর চেয়ারম্যান সাহেব নাকি এক পোলারে আরে কুত্তা কুত্তা মালিকের লেগা কি করে জানো? কি সারা গ্রামের পোলাপান ঘুরে এই স্যারা সকালে কামে যায় ফিরে সেই রাইতে এই স্যারা খোদাই মারতাছস কেন? কেন মারতাছে বুঝোস না নাজু মিয়া? বাড়ির ঝিরে মাইরা বউরে বুঝাইতাছি, বুঝোস কিছু? এর লেগেই তো খাজা লোকজন নিয়ে আমার দোকান ভাঙচুর করছে। খালি দোকান না, আমার মাইয়ার দিকে যদি কেউ চোখ তুইলা তাকায় তার চোখ উপরায় ফেলাবো, বুঝছস বলা? কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনার মায়ের তো আমি ভালো করে চিনিই না। আমার ছোট না বড় এটাও জানি না।
তুই যদি আবার ওই চেয়ারম্যান সাহেবের মাইয়ার দিকে তাকাস না, তোর মাইরা হাড্ডি উড্ডি ভাঙে ফেলামু, কয়ে দিলাম কিন্তু। অপরাধ করছস কি করস না এটা বড় কথা না, ভবিষ্যতে কেউ যদি এরকম অপরাধ করতে চায় তার কি শাস্তি হইব তরে পিড়ায় এটা বুঝাইতাছি সবাইরে। তাইলে একটা কাম করেন চেয়ারম্যান সাহেব, সারা গ্রামের যুবক পোলা পান্ডে স্কুল মাঠে ধরে আইন না একটা মায়ের অনুষ্ঠান করেন, আর একদিনে সবারে শিক্ষা দিয়া দেন। একজন একজন করে ধরে আইন না একদিন করে মারতে গেলে যদি তার আগে আপনার মায়া অন্য পোলার সাথে পীড়িত করে ফেলায়, তাহলে তো আপনার সর্বনাশ হয়ে যাবে। শোন নাজু, পাতিলের ভাত পুরা সিদ্ধ হয়েছে কি না এর লেগে সব ভাত টিপন লাগে না, একটা টিপলেই যথেষ্ট। তরে দিয়া এলাকার পোলাপাইন যা শিখবো তা হইতাছে তরে দিয়া তোর পোলার লাশ কবরে নামানো। চেয়ারম্যান সাহেব আমার ছেড়ে দেন, আমি ভুলও এরকম কাম করুম না। ভবিষ্যতে কোনোদিন যদি আমার মাইয়ার দিকে চোখ তুইলা তাকাস তাহলে তোর বাপেরে ধইরানো, তোর বাপেরে নেড়া কইরা মাথায় আলকাতরা মাইখা গলায় জুতার মালা পরে সারা ইউনিয়ন ঘুরাবো। চেয়ারম্যান সাহেব আমার বাপের এরকম বেজ্জতি আপনি করেন না, আমার বাপে তাহলে গলায় ধরে দেবে। আপনার মায়ের সামনে আমি কোনোদিনও পারবো না। মনে রাখিস। ঠিক জানো আমার পোলারে যদি এই নেন 2 লাখ আছে এখানে। এত রাগ করেন কেন? বাচ্চা হইলে বাপ মার মায়া বেড়ে যায়, পরে আর সন্তান দিতে চায় না। এই সন্দার মায়া কখনো বাড়ে না। ঠান্ডার লেগা এই সন্ধ্যা কি করতে পারবো আর কি করতে পারে তোর কি আবার বুঝাই কইতে হইব? না, আমি আপনার আয়নার মতো চিনি। আপনি টাকার লাইগা মানুষের রক্ত খাইতে 2 বার ভাবেন না। বাকি টাকা কখন পাবো? ডেলিভারির সময় 3 লাখ আর পোলা হইলে 2 লাখ বেশি। তুই আন যা যা। আচ্ছা ঠিক আছে। তোর যে মায়ে তোর পেটে ধরছে হ্যার কাছ থেকে টাকাই না মারি দিবি, তা না হইলে তুই কোনোদিনও মা হইতে পারবি না। দরকার হইলে তোর পেটের সন্তান সহ তোর আমি জান মেরে ফেলাম। এই সন্তান কি একলা আমার? তোমার না, আমার মায়ে আমার বাইরে নিয়ে 2 বেলা ভাতও খাইতে পারে। তার মানে কি উনি কি এই গ্রামে কবর খোঁড়া কাজ করে না? আরে ওনার তো নিজের কৃষি জমি আছে, বাড়িতে গরুর খামার আছে, তাহলে উনি কবর খোঁড়ার কাজ করবো কেন? কারণ উনি আস্ত একটা শয়তান। আরে দূর, আহো তোমার পিয়াস ভাইয়ের লোকে পরিচয় করাই দিই। যদিও পিয়াস ভাই আমগো বাড়ির কাউরে পছন্দ করে না, কিন্তু আমার ছোট বোনের মতো স্নেহ করে। কেন আমাদের বাড়ি কাউকে উনি পছন্দ করে না কেন? তা তো আমি কমু না। আরে তুমি দেখি নানু মনের চেয়ে অনেক রহস্যময়ী। হ, তোমার নানুমণি আর তোমার মামার রক্তই তো আমার শরীরে বইছে। এখন আহো পিয়াস ভাইয়ের লোকে পরিচয় করাই দিই। এখন না, ওনার সাথে আমার বিশেষভাবে পরিচয় হতে হবে, আর সেটা আমি নিজেই হব। কি ওনার প্রেমে টেমে পড়ছো নাকি? সাবধান। সাবধান কেন? তা তো আমি কমু না। আরে ধ্যাত, চেয়ারম্যানের মেয়ে দেখি। কি করুম খালা, মা তো মাই, পাগল হইল মা আমার বট গাছ, আমার ছায়া। দোয়া করি বাজান, এই মায়ের ওসিলা আল্লাহ তোরে অনেক বড় করুক। আমি বড় হইতে চাই না খালা, দোয়া করেন আমি যেন কোনোদিন আমার মা হারা না হই। আমি গেলাম খালা। পিয়াস বাজান, না মানে তোর মোবাইলটা দিয়ে তো আমার লগে যদি একটু কথা কয়ে দিতি। এটা আপনি কি কন খালা? এই কথাটা কনের লাইগে আপনি এত শরম পাইতেছেন? আমি এখনই ফোন দিতেছি। খালা রিং হইতাছে, আমি তাহলে গেলাম। ফোন আপনার কাছে রেখে নিন, পরে সে লয়ে যাবো। হ্যালো, কেমন আছো শ্রীমা? খুব ভালো আছি মা, খুব সুখী আছি। এই কথা কইতে পারে সে? দরকার পড়লে বাচ্চা আমি খালাস আমার এই মুহূর্তে লাগবো শুধু টাকা। বেঁচে থাকলে সন্তান অনেক দিতে পারবি, এখন শুধু আমার লাগবো টাকা 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 টাকা। তোর মায়ের কিন্তু কবি নইলে কথাটা যেন মনে থাকে।
আমার বইয়ের পেটে লটারি ধরছি। কেমনে কি? কাছে আয়, বুঝাইতাছি। তোমাকে ভালোবাসার সুখ আমি চাই আমার রোজ হোক, এভাবে তোমায় নিয়ে আমি তোমার হয়ে কেটে যাক শত সহস্র যুগ, কেটে যাক শত সহস্র যুগ। আমি যদি তোমায় ভুলে যাই, মনে রেখো তোমায় ভালোবাসার আর কেউ নাই, আর কেউ নাই। আমি যদি তোমায় ভুলে যাই, মনে রেখো তোমায় ভালোবাসার আর কেউ নাই। জি আম্মা। তুই কিন্তু ভোটে যেতস নাই, তোরে চেয়ারম্যান বানাইছি আমি। জি আম্মা, আমি জানি সবই আপনার রাজনৈতিক কেলেসমতি। তোর থেকে বেশি জলে খাস হয়। কোন ঘুটি কেমনে চাল দিছি, কেমনে খেলছি, সব কিছুর সাক্ষী খাজা। যে মহারাম, আমি সব সাক্ষী। মাজা, আপনার হাতে আজব ব্যাপার, আজ রাতে চাঁদ কোন দিকে উঠছে? ঘরে বউ রাইখা পুরানা কাস্টমার আমার ঘরে। ফকিন্নির পেটে বাচ্চা। বুঝছি, তার মানে আমার ক্ষুধা মিটাইতে আইছোস। হন, তোরে আমার একটা কাম করে দিতে। পেট বাঁধাইতে ঘরের বউ, কামের বেলা আমি পুরো কপাল নেই। বাজে কথা রাখ। তোমার পেটের ওই বাচ্চা নষ্ট করতে সবই তো বুঝোস, তাহলে আবার জিজ্ঞেস কেন? কিন্তু তুমি তো বুঝো না, তুমি শোনা ব্যবসা বুঝো না। মানে তোমার বউ যদি আমি হইতাম, লাভ বেশি হইতো নাকি যারে পেট বাঁধাইছো তারে দিয়া লাভ হইতাছে? আবার সে পুরনো পেঁচাল না, একেবারে নতুন ব্যবসা। বাচ্চাটা হইতে দাও। আরে খালা, গরু সবকিছুই তো বিক্রি হয়। তাহলে আমার একটু চর্বি দাও বাজান। আরে খালা, কিছুই দেওয়া যাবে না, এখন কাস্টমার আছে জানো। কিছুই দেওয়া যাইব না? পোলাটা তো না খায় না খায় মরে যাবো বাজান। আহ, খুব জ্বালাইতেছেন তো। এক কাজ কর তো, একটু ঘুরে কেটে দে তো। যান খালা, যান, লয়ে যান। এই গরিব মায়ের বড় উপকার করলা বাজান। ঠিক আছে। নানুমণি, তা আমাকে বলো তো, হঠাৎ এত জরুরি তলব করে আমাকে গ্রামে আনলো কেন? তরে এই সিংহাসন বহাম। মানে কি নানুমণি? মানে তরে একটা বিয়া দিব। বিয়ে? কিন্তু আসলে ভালোই লাগছে। তাই? তাহলে এই গ্রামে কারো কাছে বিয়া বইয়ে যাও। আরে দেখ, গ্রামে এমন জিনিস আছেই নাকি। জিনু, দেখো তো ওই জিনিসটা তোমার পছন্দ হয় কিনা। আরে মহারানী, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আমি তো খালি জানতে চাইছিলাম আপনি এত কারিশমা কেমনে দেখাইছেন। সময় আইছে, সব জানবে। 3 পুরুষের 3 প্যাচ। আস্তে আস্তে প্যাচ খুলতে শুরু করুন, আর তুই সব জানতে পারবি কেমনে আমি এই জাল ছড়াইছিলাম। জালটাই না তুলুম, তুই তার সব হয়ে যাবি। মহত্ব করা লাগে আমি করব। আরে কি আমার কথা বিশ্বাস হইতেছে না? তুমি কি খালি একলাই মা হইতেছো, আমি বাপ হইতেছি না? আর বাপ হওয়ার আনন্দে কি মা হওয়ার চেয়ে কোনো অংশে কম?
এই তুই আবার বাসা বন্ধা না তো? তা তো আমি জানি না, তাই আমার মা আমারে কপাল পোড়া কইরাই জন্ম দিছে। নারী জীবনে মা হনের মতো এমন কপাল আমার হনের কথা না। তো মার প্রতি প্যাঁচ দিয়া কথা কইবি না। বংশ রক্ষায় আমার পোলা লাগবে, আমার পোলা চাই। পোলা তো জন্ম দিছিলেন, কিন্তু রক্ষা করতে পারেন নাই। মায়া জন্ম দিছেন আরেক পেটে, আর মা হইছি আমি। বংশ রক্ষা করতে পোলার লাইগা পাগল হইছেন আপনি। আপনাকে বংশের মালিক হইল মায়া মানুষ, মহারানী আপনার মা। আমি মা না হইতে পাইরা আর ওই জামানের মতো কুত্তার চাও টাকার লেগা কি কি করতে পারে তা জানোস না। সাপ কইছা? আর আপনি সাপ দেখবেন নাকি আমার পা দেখবেন? পরিবাগলি গ্রামে থাকলে কি অসুবিধা? গ্রামে থাকলে সবচেয়ে বড় অসুবিধা। বিশ্বাস না করলে সংসার টিকবো? টিকবো না। আমি না এখন তোমার আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আপনার এরকম পাগলা ফাজিল শয়তান একটা। আমি আছি বিপদে আর উনি আছে ওনার ফাইজলামি নিয়ে। বিপদ? তুমি আবার কি এর বিপদ আছে? বিপদে তো আছি আমি। হ্যাঁ, তোমার বাপের লোকজন লয়ে গিয়ে আমার বাপের হুমকি দামকি দেয়, দোকান ভাঙচুর করে আইছে। তাইলে বুঝেন আমগো বাড়ির কি অবস্থা। আমার মায়ের উপরে নির্যাতন হইতে আছে, আমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিছে। তাছাড়া আপনার বাপের অপমান করলে কি আমার কষ্ট লাগে না? সমস্যা নাই, এগুলির জবাব আমি দিতাছি। আর তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ করতে পারলো, আমারই কি তোমার বাড়ির যাওয়া বন্ধ করতে পারবো? কি বুঝলা? খবরদার আপনি এসব পাগলামি করবেন না, পরে এইসব নিয়ে কিন্তু ভাবি কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালোই। তাই আপনার পেটে আমাকে ভাতিজা কেমন আছে? ঠিকঠাক যত্ন নিতেছেন তো? আমার পেটে ভাতিজা না ভাতিজি তুই কেমনে জানিস? ভাতিজাই হইব, ভাতিজা হইলেই তো লাভ। আমার সন্তানের লগে তোর লাভ ক্ষতির কি সম্পর্ক? আছে ভাবি আছে, আমাকে ভাতিজা হইলেই আমগো লাভ। সামনে থেকে সর করতেছি, ওই খারাপ মায়া মানুষের চামচামি করে কি আপনি? আমার মনোযোগ দিয়া শোন, চেয়ারম্যানিতে বইতাছি। আমার আশেপাশে নানান পদের মানুষ লাগবে, তার পোলারে আমার কাছে পাঠায় দিবি। শোনেন, চেয়ারম্যান সাহেবের হাত যার মাথার উপরে থাকে তার তো রাজ কপাল, সোনার কপাল। আমার পোলারে আমি ঠিকঠাক মতো মানুষ করতে পারি নাই ঠিকই, কিন্তু আমার পোলা হারাম খাওয়ার মতন এতটা খারাপ হয়ে যায় না। আমার পরিশ্রমের হালাল টাকা দিয়া আল্লাহর রহমতে আমরা বাপ পোলায় ডাল ভাত খায়া ভালো আছি। শুনছেন চেয়ারম্যান সাহেব কেমন প্যাস মারা কথা কয়? তারা বাপ পুত ভালো থাক, ভালো কথা। তয় আমার গ্রাম, আমার ইউনিয়নে যদি তোর পোলা কারো খারাপ থাকার কারণ হয়, তাইলে কিন্তু পোলা তো থাকবো না, গায়েব হয়ে যাবে। বিচার একটাই, চল। এই বাচ্চা, আবার তুই আমার বাড়িতে আইছ? ওই রে ওই আমার পোলার বুকে। হ্যাঁ বোন, আপনি বাড়িতে যান, আপনার পোলা আপনারে খুঁজতাছে। তুই এই বাড়ি ছেড়ে পালায় যাচ্ছে রে। তুই এই বাড়িতে থাকলে ধ্বংস হয়ে যাবি, তোর পেটে সন্তান আইব না। কুত্তায় খাইব তোর সন্তান, কুত্তায়। থাক থাক, পাগলিরে চাতাইস না। পাগলিরে কটা মুড়ি আইনা দে, ও আমার পায়ের সামনে বয়া বয়া মুড়ি খাইব। কসকস কসকস করে আমার দেখা অনেক মজা লাগে। যা মুড়ি আইনা দে। আর ভালোবাসা বরাবরই না আমাকে খুব মুগ্ধ করে। মানুষটা কত সহজ সরল, কত বোকা শোকা, কিন্তু অনেক রহস্যময় বটে। জানো, সারাক্ষণ কি যেন একটা লুকিয়ে রাখে। বুঝছি তুমি পিয়াজ ভাইয়ের প্রেমে পড়ছো। প্রেমে পড়ছে আমি বুঝলাম না, তুমি বুঝলা কি করে? তা তো আমি কমু না।
আবার তোমার নানুর 3 পুরুষের ইতিহাস তুমি জানো? আগে যাই না বুঝালো, তোমার মুগ্ধতা যেন কোনো নিরীহ মানুষের প্রাণ না নিয়ে নেয়। খুব সাবধান জিনু। তুমি তো সবকিছুই জানো, আমাকে তো কিছুই বলো না। তোমার নানু আমার কাছে আয়নাল্লাহ, তার দিকে তাকাইলে আমি তার অতীত দেখতে পাই, নতুন করে আর দেখার কিছু নেই। আচ্ছা, তাহলে আমার দিকে তাকলে কি দেখতে পারো বলো তো? তা তো আমি কমু না। আবার সবসময় ফাইজলামি করো। আচ্ছা তাহলে আজকে স্মার্ট ছেলের সাথে কি বিরহ চলতেছে? আমা আমা আপনি আমার হুকুম দেন, আমার কি করতে হইব, কই যাইতে হইব? কি বল লগে খুব পিদিতে হইতাছে? আরে দূর কি এর বিড়ি? এদিকে আছেন রাজু মিয়া? স্যার আপনি আপনি আমার বাড়িতে কি মনে করিয়া? তোর ছেলে কোথায়? কেন স্যার, কি হয়েছে? আপনাদের এর আগে ওয়ার্নিং দিয়ে গিয়েছিলাম, আপনারা তো আমার কথা শোনেন নাই। আপনার ছেলে কোথায়? ডাকেন। আমার পোলা তো কি হয়েছে আব্বা? এই তো তুমি নাকি চেয়ারম্যানের লোক খাজাকে মারধর করছো। দেখেন, খাজা আমার বাপের দোকানে বাপের হুমকি দেয়, তার মধ্যে লোকজন লয়ে গিয়া বাপের দোকান ভাঙচুর। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আপনার জন্য নতুন নিয়ে আসলাম নতুন আজকে আরও একটি ভিডিও, যে ভিডিওটি শুনে তোমাদের কাজ করতে বাধ্য হবে। কোনো কাজের কথা বলেছি সেটা অবশ্যই বুঝতে পারছো, তো তাড়াতাড়ি হেডফোন হাতে নিয়ে বসে যাও তোমাদের ভাবির ভিডিওটি দেখার জন্য। আমরা যারা আমার নাম্বার চাচ্ছ তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। ভিডিওর মাঝখানে আমার নাম্বারটি কিন্তু দিয়ে রাখব। নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবা, আমি তোমাদের সাথে সারারাত সময় কাটাবো। তাহলে বেশি কথা না বলে চরম ভিডিওটি শুরু করি। আমি ছিলাম গ্রামের মধ্যবিত্ত একটি ফ্যামিলির সন্তান। আমি ছোট থেকে খুব কষ্টের মধ্যে মানুষ হতেছিলাম। সেখানে থাকা অবস্থায় খুব কষ্টের মধ্যে দিয়ে আমার দিনকাল চলতেছিল। আমি খুবই গরিব ঘরের মেয়ে ছিলাম, যেহেতু সে তো সবার মতো আমি চলতে পারতাম না। সবাই যেখানে ভালোভাবে চলত, আমি সেখানে খুব খারাপভাবে চলাচল করা লাগতো, কারণ আমার আয় তো এরকম কোনো আজুসা ছিল না। কিন্তু আমার জীবনে এরকম একটা সময় নেমে আসবে, সেটা আমি কোনো কল্পনা করিনি। কি সময়টা আমার জীবনে নিয়ে এসেছিল সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে আমার লাইফ স্টোরি। এটা কিন্তু নিয়ে আমার নিজের লাইফের ঘটনা। একটি তোমার বাবা কৃষি কাজ করতে, কিসে কাজ করে যে পরিমাণ টাকা পেতে, সে পরিমাণ টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলাচল করা খুবই কষ্টকর ছিল। সেজন্য আমার একটা ছোট ভাই ছিল। ছোট ভাই ছোট থেকে একটি কোম্পানিতে চাকরি করত, সেখানে হালকা পাতলা কিছু টাকা বেতন চলাচল করা যেত, হালকা পাতলা পাবে। আমি আমার পড়াশোনা শেষ করছি, প্রায় 2018 সালের পড়াশোনা শেষ করে আমি প্রায় বাসাতে বসে থাকি। এরকম কোনো পড়াশোনা বা অন্য কোনো কাজ করা হয় না। তো আমি বাবাকে, বাবা আমি একদিন একটা কমান্ড দিয়ে স্যারকে নেব। তখন বাবা বলে, না তোরে সব কিছু করতে হবে না, আমরা যেরকম ভাবে পানি না কেন সেরকম ভাবে তুই চলাচল করবে, বেশি ভালোভাবে চলা করতে হবে না, আমাদেরকে আল্লাহতালা যেভাবে চলাচল করতেছে সেরকম ভাবে চলতে পারলে চলবে। এটা বলার পর আমার মনটা খুব খারাপ হয়ে যায়, যেহেতু এভাবে চলতে আমার খুব ভালো লাগতেছিল। আমি যাতে তারা পরিশ্রম করতেছিল, তাদের পরিশ্রম থেকে আমার খুব খারাপ লাগতেছিল। খারাপ লাগলো, আমি যদি তাদেরকে বলেছি তারা এসব কাজে রাজি হয়নি, সেজন্য করার মতো কিছুই ছিল না। এখানে আমার মনের ভিতর খুব কষ্ট হচ্ছিল এসব ভেবে। আমি খুব ইনকাম করতে পারবা, নিজের মতো চলতে পারবা, সব কিছু করতে পারবে, সব আমার খুব কষ্ট লাগতেছিল। একদিন হঠাৎ করে আমার ছোট ভাই আমাকে বলতো, আমার কোম্পানির পাশে একটা কোম্পানি রয়েছে, সে কোম্পানিতে কিন্তু লোক নিতেছে, তো চাকরি করতে চাস? সে তো সেখানে
চাকরি করতে পারিস? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কথা বলে আমাকে জানা, তাহলে আমি ওখানে যাকে নেওয়ার জন্য চেষ্টা করব, কারণ তুই সাপোর্ট করিস, তাহলে আমি চাকরি নিতে পারবা না। তুই সব কথাবার্তা বলে আমাকে কনফার্ম কর, তারপরে আমি সেখানে যাব। সবকিছু নিয়ে সমস্যা নাকি যেতে বলেছিস আমাকে, আমি তাদের কাস্টমার ব্যবস্থা করে দিব, কিন্তু ওখানে কিন্তু খুবই খারাপ এলাকা, ওখানে খুব সতর্কভাবে তোকে থাকতে হবে। কিন্তু আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা বলার পর ঠিক সেরকমভাবে চলতেছিল আমার জীবন, কিন্তু আমার জীবনে যেমন বিভাজনে নেমে আসবে সেটা আমি কল্পনা করতে পারিনি। সেখানে চাকরি নেওয়ার পর থেকে আমার জীবনটা কিন্তু তছনছ হয়ে গিয়েছিল। তো কি হয়েছিল সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখো। হয়ে গেছে তো সমস্যা নেই, তুই চাকরিটা কর। দোকানে অফিসে যারা আছে সবাই কিন্তু খারাপ, ওরকম ভালো না। তুই যেখানে খুব কিন্তু কেয়ারফুলি ভাবে থাকতে হবে, কেয়ারফুলি থাকে না পারলে কিন্তু সেখানে তার বিভিন্ন ক্ষতি হয়ে যেতে পারে। বাংলা ভাষা ঠিক আছে, সমস্যা নেই, আমি খুব সতর্কভাবে সেখানে কাজ করার চেষ্টা করব, কারণ সতর্ক না থাকলে ওখানে চলবে না। কারণ যেহেতু তাদের আমি কখনো চিনি না, জানি না, ভালোভাবে আমাকে থাকতে হবে সেখানে। তখন আমার ভাই বলা আছে ঠিক আছে সমস্যা নেই, তাহলে তুই আর কালকে থেকে ওখানে জয়েন কর আঙ্গার মাঝে। ঠিক আছে সমস্যা নাই, কালকে থেকে আমি ওখানে গিয়ে অফিসে গিয়ে জয়েন হয়ে নিব। ঠিক আছে, তাহলে আজকের মতো চলে যাও, তুই রুমে ঘুম পার, আমি একটু পর আসতেছি বাইরে থেকে। তখন আমি ঘুম পাড়তেছিলাম, নাম্বার অবস্থা মার্কা বসবাস সব উপরে উঠে গিয়েছিল। হঠাৎ করে আমার ছোট ভাই পাশ থেকে এসে আমাকে জড়িয়ে ধরার পর আমাকে বলে থাকে, ক্রীড়া প্রতি আজকে কিরকম ভাবে শুয়ে আছিস কেন? নেতাকে ছোট ভাইদের এরকম কোনো কিছু মনে করিনি, কিন্তু মনে না করে, কারণ যে আমার জীবনে মনটা হবে সেটা আমি কল্পনা করিনি। সে আমাকে বলা, আপু তুই এরকম বসে আছিস কেন? খুব খারাপ দেখা, ভালোভাবে শুয়ে থাক, আর যদি ভালোবাসো, যদি না পারি সব কিছু খুলে ফেলো। কি বলতেছিস এসব? কিছু না, তুই এখানে চলে যা, আমি কালকে ডিউটি যাব, সেজন্য ঘুম পাড়তেছি। আজকে প্রচুর গরম করছে, সেজন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। তোকে আমার ভাই বলে, তুই কি বলতেছ এসব? সমস্যা নেই, আমি তোকে তেমন কিছু করিনি। রেকর্ডে টাচ করতে থাকে, রেকর্ড করে থাকে আমার পিকচারটা, নানা রকম উত্তেজনা কাজ করে। সে আমার সাথে অনেক সময় মজা করতে থাকো। মজা করতে করতে আমাকে বলে, আপু তো তোকে খুব সুন্দর লাগছে, তুই কি আমাকে ওই জিনিসটা করতে দিবি? আমি বললাম, তুই কোনো জিনিসের কথা বলতেছিস? তুই আমার ছোট ভাই হয়ে সবকিছু কথা বলতেছিস। সবাই বলে, আরে তেমন কিছু নাই, সবকিছু করতে পারে ছেলের একটা মেয়ের মধ্যে। তখন আমি বললাম, না এসে কিছু হবে না আমাদের মধ্যে, ছোট ভাইকে সবকিছু করার কোনো মানে হয় না। এসব করে এখান থেকে চলে যা, না হলে কেউ নামটা আমাকে ডাকবো। ছোট ভাই বলে, তুই কাকে ডাকবি ডাক, সমস্যা নেই, কিন্তু তোকে আমি খেয়েই ছাড়ব। এরকম করতেছি কেন? হয়তো বাইরে থেকে কোনো নেশা করেছে যে কিনা আমার জানা ছিল না, না হলে তো আজকে এরকম করার কোনো কথা ছিল না। সে আমাকে এরকম ভাবে পড়তেছে যেন আমি তার বউ, একটা বউয়ের সাথে একটা স্বামী যেরকম করেছি আমার সাথে কিন্তু সেরকম করতেছিল। আমি বললাম, তুই এসব কিন্তু খুবই বাড়াবাড়ি করতেছিস, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমি যদি বলেছি সে তো আজকে আমি কাজ করেই ছাড়ব, তুমি যতই না করো না কেন, আমি কখনো কিন্তু এই কথাগুলো মানব না। আমি সহ্য করে জানা হলে কিন্তু খুব খারাপ হবে। আমি কিন্তু চাকরিটা ম্যানেজ করে দিয়েছি, চাকরিটা কিন্তু ক্যান্সেল করে দেব এখন। আমি বললাম, তুই যা বলছিস সেগুলো কিন্তু ভেবে চিনতে বলতেছিস না, তোর মাথার গেছে আবেগ কাজ করতেছে, বুদ্ধি কিন্তু কাজ করতেছে না। সমস্যা নেই, আমার মাথায় যেটা কাজ করে না কেন, আজকে আমি তোকে চাই, আমি যেভাবে বলবো তোকে তুই সেরকম ভাবেই থাক, বেশি কথা বলবি না, আমি যেটা বলি সেটা করবি। সেটা বলে আস্তে আস্তে আমার বাপ বলার পর হাতাতে থাকে, আটানোর পরে আমাকে আস্তে আস্তে করে জড়িয়ে ধরা পর বুঝতে পারবে না সে আমার সাথে কি করতে চাচ্ছে। আপনি কিন্তু বেশি চিৎকার করবে না, তোমার চাকরিটা খুব প্রয়োজন ছিল, সে তোমাকে তোর কথাগুলো মানতেই হবে। এভাবে চলে আমার খুব ভালো লাগতেছে না, সেজন্য আমি তোকে বলেছিলাম চাকরিটা ম্যানেজ করে দেওয়ার জন্য, কিন্তু তুই যে আমার সাথে এসব করবি সেটা কিন্তু আমার কখনো জানা ছিল না। এসব কিছু বলার পরে কিন্তু আমাদের মাঝে শুরু হয়ে যায় সারারাত সময় কাটানো। কি সময় কাটানো হয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারতেছ। এভাবে আমাদের মাঝে সারা রাত এসব কোনো খেলা চলতে থাকে। তোমার সকাল বেলা অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু আমি কখনো এসব কাজ করিনি। ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্য বের হয়ে যায়, অফিসে বের হওয়ার পর যাওয়ার কল্পনা করতে পারিনি তা আমি অফিসে যাওয়ার পর বলছে, আমাকে বলে যে তুমি তোমার সব থেকে কাগজপত্র নিয়ে শিশু কেন? আমি বললাম যে স্যার আমি সকল কাগজপত্র নিয়ে এসেছি। তখন স্যার বলা, আছে ঠিক আছে, তাহলে তুমি পাশে বেডরুমে আসো, বেডরুমে এসে তোমার সাথে আমি কথা বলেছি। আমি বল আমার রুমে যাব কেন? যা কথা বলার এখানে বল, কথা বলে না, এসব বলার কথা বলা যাবে না। আমি তাদেরকে খুব সুন্দরী ছিলাম, যার জন্য সবাই আমার কোনো সৃষ্টির দিকে হঠাৎ করে সবাই আমার ডাবগুলোর উপর পণ্ডিত দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমার দাঁতগুলো ছেলে খুবই সুন্দর এবং গোলাকার, আমার ডাবগুলো খাওয়ার জন্য এরকম ভাবে তাকিয়ে থাকত। আমার বস মনে হয় সেগুলো করার জন্যই বসে আছে, বসে তোমার ডাবগুলো খুব সুন্দরভাবে খেতে পারবে। এ সময় না ভেবে আমার মনের মাঝে খুব অস্থিরতা ফিল হচ্ছিল। আমি বলে থাকি, স্যার
মনে হয় আমাকে ভিতরে নিয়ে কি জানি কি করে ফেলে যে তোমার প্রথম কাজ করছি আমার ছোট ভাইয়ের সাথে আমার এগুলা করতে, আর এরকম কোনো ভয় হচ্ছিল না মনের মাঝে। সাহায্য পারছিলাম, হয়তো এর থেকে বেশি কিছু আর করতে পারবে না যেটা আমার ছোট ভাই আমার সাথে করেছে। এই সুমনা ভাবতে ভাবতে, স্যার আমাকে ডেকে চলো আমরা ভিতরে যাই, ভিতরে কথা বলি। আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার, চলুন তাহলে আমরা ভেতরে গিয়ে কথাবার্তা শুরু করি। তখন স্যার আমাকে প্রথম ইন্টারভিউতে প্রশ্ন করে তোমার বাসা কোথায়। আমি বললাম আমার বাসার লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কোথায় বললাম সোনা গ্রামের। সময় বলার পরে স্যার আমাকে বলতো যে তুমি এত সুন্দরী, তাহলে তুমি এখানে গার্মেন্টসে চাকরি করতে এসেছো কেন? আমি বললাম স্যার আমার চাকরিটা খুব প্রয়োজন ছিল, যেহেতু আমি চাকরি করতে এসেছি এই জায়গায়। তোমার চাকরি করতে হবে না, আমি যেটা বলি সেটা রাজি হয়ে যা, তাহলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে এবং ভালোভাবে লাইফস্টাইল কাটাতে পারবে। ওকে স্যার সমস্যা নেই, আমি যেভাবে আপনি যেভাবে বলবেন আমি কিভাবে কথা রাখার চেষ্টা করব। তার তখন বল আমি বেশি কিছু বলবো না, তুমি যা ফ্রি টাইম আমার সাথে সময় কাটাবে, আমার যখন ফ্রি টাইম থাকবে সেই সময় তুমি আমার ওখানে চলে আসবে। আসার পরে তুমি জাস্ট আমার সাথে ওই কাজগুলো করবে। কোনো কাজগুলো করতে বললে আমাকে সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছ। সুমনা কিছু বলার পরে আমাকে বলো তাহলে চলো আজকে আমরা আজকে সময় কাটায় বাহিরে গিয়ে। ঠিক আছে স্যার চলুন, আপনি যেভাবে বলতেছেন আমাকে আমি সেই রকমভাবে আপনার সাথে সময় কাটানোর চেষ্টা করব। স্যার তখন আমাকে গাড়িতে নিয়ে চলে যায় বাহিরে। বাইরে যাওয়ার প্রসার আমাকে বলে কেন ওয়েট